আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। এতদিনের মধ্যে নির্বাচন দিতে হবে, কেউ এমন শর্ত দেয়নি, বললেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। দেশে ফিরবেন তারেক রহমান, গোপনে নয় বীরের বেশে। ষড়যন্ত্র নিয়ে সতর্ক বিএনপি, চলছে নিরাপত্তা প্রস্তুতি। দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন বাংলাদেশ এলডিপি শাহাদাত হোসেন সেলিম, লড়বেন ধানের শীষ প্রতীকে। জোটের রাজনীতিতে নতুন মোড়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক কমেন্টসকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ, গুলিবিদ্ধসহ গুরুতর আহত অন্তত ৫ জন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। এতদিনের মধ্যে নির্বাচন দিতে হবে, কেউ এমন শর্ত দেয়নি, বললেন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন নির্বাচন আয়োজনের সময়সীমা নিয়ে কোনো ধরনের শর্ত ছিল না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, আমরা যখন ২০২৪ সালের ১৮ই আগস্ট আসি তখন আমাদেরকেও ম্যান্ডেট দেয়নি যে ১, ১.৫ বা ২ বছরের মাথায় নির্বাচন দিতে হবে। এমনকি কেউ বলেননি যে নির্বাচন করতে হবে এত তারিখের মধ্যে। সরকারের পক্ষ থেকেই আমরা জানিয়েছিলাম দেশে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি কোনো ধরনের তৎপরতা শুরু হয়ে যায় তাতে সরকার কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না। শ্রম উপদেষ্টা তার বক্তব্যে আরও উল্লেখ করেন, সরকার যেখানেই গেছে সেখানেই দৃঢ়ভাবে বলেছে যে নির্বাচন সময়মতো হবে, কারণ দেশের বর্তমান পরিস্থিতিতে এটি আবশ্যক। আমরা মনে করি দেশে একটি নির্বাচন হওয়া উচিত এবং নির্বাচিত সরকার আসা উচিত। গত ১৭ থেকে ১৮ বছরে যা হতে দেখা যায়নি সেই বৈশ্বিক গণতান্ত্রিক চর্চাটা এখন দেশে প্রতিষ্ঠিত হওয়া উচিত। যদি আমরা এটি করতে পারি তবে সেটাই হবে আমাদের বড় অর্জন। দীর্ঘদিন নির্বাচন কমিশন কাজ করার অভিজ্ঞতা থাকার কারণে সাংবাদিকেরা যখন শাখাওয়াত হোসেনের কাছে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে কিনা জানতে চান তখন তিনি সরাসরি কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন। তিনি জানান, বর্তমানে তিনি নির্বাচন নিয়ে মন্তব্য করার মতো অবস্থানে নেই এবং এই বিষয়ে তার কোনো ধারণা নেই। এটি নির্বাচন কমিশনই সঠিকভাবে বলতে পারবে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন রাজনৈতিক দলগুলোও জানে না যে তারা কি করবে বা তাদের ভবিষ্যৎ কি। রাজনৈতিক আলাপ তখনই হবে যখন সরকার একদিকে থাকবে এবং রাজনৈতিক দলগুলো অন্যদিকে থাকবে। সরকার চায় দেশে গণতন্ত্র এবং আইনের শাসন পুরোপুরি ফিরে আসুক, যা সাধারণ মানুষের কাছে এই সরকারের প্রধান অঙ্গীকার। দেশে ফিরবেন তারেক রহমান, গোপনে নয় বীরের বেশে। ষড়যন্ত্র নিয়ে সতর্ক বিএনপি, চলছে নিরাপত্তা প্রস্তুতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে না দেওয়ার জন্য একটি পার্শ্ববর্তী দেশের তৎপরতা এখনও সক্রিয় বলে মনে করছে বিএনপি। দেশের অভ্যন্তরীণ বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক তাকে ঘিরে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ইন্দিরা, রাজীব, বেনজির গান্ধী থেকে শুরু করে শহীদ জিয়াউর রহমান পর্যন্ত বহু রাজনৈতিক হত্যাকাণ্ডের ইতিহাস তার নিরাপত্তা ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলেছে। বিএনপির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এক সদস্য স্পষ্টই বলেছেন, তারেক রহমানের নিরাপত্তা শুধু দেশের বিষয় নয়, আন্তর্জাতিক মাত্রায়ও এটি জড়িয়ে আছে। একটি মুহূর্তের ভুল সিদ্ধান্ত ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। সূত্রমতে এই নিরাপত্তা ঝুঁকি মাথায় রেখেই বুলেটপ্রুফ গাড়ি, অস্ত্র লাইসেন্স এবং গুলশানের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে সবকিছু নিশ্চিত নয়। অন্যদিকে তারেক রহমান যুক্তরাজ্যে আইএলআর স্ট্যাটাসে আছেন। দেশে ফিরতে হলে ট্রাভেল পাস সহ বিভিন্ন প্রশাসনিক জটিলতা অতিক্রম করতে হবে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর ভবিষ্যৎ কী হবে এটিও একটি বড় অনিশ্চয়তার কারণ। এসব বাস্তবতাকে অগ্রাহ্য করে জামায়াতের অধিবক্তারা যে তির্যক মন্তব্য করছেন তার কারণ হিসেবে রাজনৈতিক উদ্দেশ্য সফল না হওয়াকেই দেখছেন অনেকে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, অতীতের ফ্যাসিস্ট সরকার তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে হত্যা করে বিএনপিকে নেতৃত্বশূন্য করার সুদূরপ্রসারী পরিকল্পনা করেছিল। আজ একই সুরে মহল বিশেষ সেই পুরনো ষড়যন্ত্রের পুনরাবৃত্তি করছে। তাদের উদ্দেশ্য হল তারেক রহমানও যেন তার বাবার মতো শহীদ হন। কৃতজ্ঞতাবোধ থাকলে তারা এমন মন্তব্য করতে পারতেন না। দীর্ঘ ১৬ বছরের দুর্দিনে বিএনপি জামাতকে আশ্রয় দিয়েছে, না হলে তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হতো। জামাত কোনো বড় আন্দোলন করতে পারেনি, তারা মাঝে মাঝে অল্প স্বল্প মিছিলে সীমাবদ্ধ থেকেছে। ঠিক সেই সময়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বছরের পর বছর রাজপথ প্রস্তুত করে রেখেছে,
যার ফলে 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থান সম্ভব হয়েছে এবং বাংলাদেশ ফের গণতন্ত্রের স্বাদ পেয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জোর দিয়ে বলেছেন, যখন নিশ্চিত হব সব ঠিক আছে তখনই তারেক রহমানকে দেশে নিয়ে আসা হবে। তিনি অবশ্যই দেশে ফিরবেন, তবে গোপনে নয়, বীরের বেশে বিজয়ের ভঙ্গিতে। যেদিন তিনি ফিরবেন সেদিন দেশের আকাশ বাতাসে ধ্বনিত হবে আনন্দের সুর, আর রাজপথে নামবে সাধারণ মানুষ। দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম, লড়বেন ধানের শীষ প্রতীকে। রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়ে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম তার দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন। গতকাল বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং যুগ্ম সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। দলীয় সূত্র থেকে জানা যায়, বিএনপি ইতিমধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 1 আসন থেকে শাহাদাত হোসেন সেলিমকে মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছে। তিনি এই আসন থেকে দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছেন। বিএনপিতে যোগ দিতে এসে শাহাদাত হোসেন সেলিম বলেন, ছাত্রদল থেকে শুরু করে দীর্ঘদিন তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন, চট্টগ্রামের রামগঞ্জে দলের নির্দেশে কাজ করেছেন। যদিও পরিস্থিতির কারণে একসময় তাকে বিএনপি থেকে সরে যেতে হয়েছিল, তবুও হৃদয়ে তিনি সবসময় বিএনপিকে ধারণ করেছেন। এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগদানকে তিনি তার ঘরে ফেরার সঙ্গে তুলনা করেন। সেলিম বিএনপি নীতি নির্ধারকদের অনুরোধ জানিয়ে বলেন, এলডিপি থেকে যেসব নেতাকর্মী বিএনপিতে যোগ দিচ্ছেন তাদের যেন যথাযথ মূল্যায়ন করা হয়। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগদান একটি বড় ও সাহসী সিদ্ধান্ত। তিনি বলেন, এই সিদ্ধান্ত বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আরও গতি আনবে এবং বিরোধী জোটের শক্তিকে সংহত করবে। বক্তব্য শেষে তিনি শাহাদাত হোসেন সেলিমের রাজনৈতিক অবদান বিবেচনা করে তাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়ার ঘোষণা করেন। লক্ষ্মীপুর 1 আসনে তারই মনোনয়নকে কেন্দ্র করে ওই এলাকায় দলের কর্মীদের মাঝে নতুন করে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক কমেন্টসকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ গুরুতর আহত অন্তত 5 জন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক পোস্টে একটি কমেন্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে একজন গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের 5 জন আহত হয়েছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রশিদপুর এলাকার মৃত সুজাত আলীর ছেলে সাকিবুল হাসান সম্প্রতি নারায়ণগঞ্জ মানবাধিকার সংস্থার সদস্য হন। এই বিষয়ে তিনি তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। সেই পোস্টে একই এলাকার আবু দাইয়ান প্রধানের ছেলে মাহিম একটি বিরূপ মন্তব্য করেন, যেটা ঘটনার সূত্রপাত। প্রাথমিকভাবে এর জেরে ধরে রাত 11টার সময় সাকিবুল হাসান এবং মাহিমের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর রাত 2টার দিকে উভয় পক্ষের লোকজন পিস্তল এবং দেশীয় অস্ত্র নিয়ে বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর এবং লুটপাট চালায়। সংঘর্ষ চলাকালীন শহীদুল ইসলাম নামে এক যুবক গুলিবিদ্ধ হন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় উভয় পক্ষের আরও 4 জন গুরুতর আহত হন, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে পুলিশ 3 রাউন্ডের গুলির খোসা উদ্ধার করেছে, যা এই সংঘর্ষের তীব্রতা নির্দেশ করে। এই বিষয়ে লোকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, ফেসবুক পোস্টে একটি মন্তব্য করাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি নিশ্চিত করেছেন, এই ঘটনায় উভয় পক্ষের 5 জন আহত হয়েছেন বলে তারা জানতে পেরেছেন। উভয় পক্ষের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।